বন্ধুরা, আজকে আমি একটা অন্যরকম ভিডিও নিয়ে তোমাদের সাথে এসেছি। ভিডিওটা হচ্ছে এটাই যে কিছুদিন আগে তোমরা জানো যে আমার মেজদি সে মারা গেছিল। তো যাই হোক, গত বুধ বৃহস্পতিবার ওর শ্রাদ্ধ হয়েছে, সব অনুষ্ঠান ভালো ভালোই হয়ে গেছে। তো তোমাদেরকে আমি ওই সময়টাতে কোনো কিছু সেরকমভাবে অনেকে অনেক কিছু জিজ্ঞেস করেছিলে, তো সেগুলোর আমি উত্তর ঠিকমতো দিতে পারিনি। আর তোমরা সবাই অনেকটাই জানো যে ওই যেদিন আমার দিদি মারা গেছিলো সেদিন আমার মাম্মাম ভীষণ পরিমাণে অসুস্থ ছিল, প্রচণ্ড ওর জ্বর এসেছিল, তার উপরে আবার মায়েরও ভীষণ শরীর অসুস্থ ছিল। তো আমি ওই 2-4 দিন তোমাদেরকে কোনো রকম ভালোভাবে রেসপন্স করতে পারিনি। অনেকেই তোমরা অনেক কিছু জিজ্ঞেস করেছিলে, তো আমি কিছুই বলতে পারিনি। তো তোমাদেরকে প্রথমেই আমি একটা কথা বলি যে আমার হচ্ছে অতীত সম্পর্কে তোমাদেরকে একটা ছোট্ট কথা বলি যে আমি কোনোদিনও সোশ্যাল মিডিয়াতে আমার অতীত সম্পর্কে বলিনি, আর আগামী ভবিষ্যতেও কোনোদিনও বলতে চাই না। অ্যাকচুয়ালি কী বলো তো, তাদের সাথে আমার হচ্ছে আমার বাবার বাড়ির সাথে আমার কোনো সম্পর্ক নেই, শুধু সম্পর্ক রয়েছে আমার বড় দাদার সাথে আর আমার দিদির সাথে, এতটুকুই শুধু। এর থেকে বেশি তোমাদেরকে আমি আর কিছু বলতে পারবো না। তো আমার বাবার বাড়ির সবাই ওরা ভালো আছে, ওরা ভালো থাক। আরও দিদি দাদারা আছে, তারাও নিজের নিজের সংসার করছে, তারাও তাদের সংসারে ব্যস্ত, সবাই ভালো আছে। তো আমি কারোর কোনো খবর রাখি না, যতটুকু শুনতে পাই ভালো আছে, ভালো থাকুক। তো সেরকমই একটা ব্যাপার হলো, আমার মেজদিরাও বেশ ভালো ছিল। তো গত 1-1.5 বছর আগের থেকে শুনছিলাম যে ওর শরীরটা ভালো ছিল না, ওকে অপারেশন করা হয়েছিল কিছুর একটা। তারপরে হচ্ছে একটু একটু খবর পেয়েছিলাম যে ওর শরীরটা নাকি ভীষণ অসুস্থ হয়ে গেছিলো। তারপরে হঠাৎ করে একদিন জানতে পারলাম যে ওর নাকি ক্যান্সার ধরা পড়েছে, ব্রেস্ট ক্যান্সার। তো যাই হোক, অনেকটা লেট হয়ে গেছিলো। জানি না ভিতরে ভিতরে কি হয়েছে না হয়েছে, আমি কিচ্ছু জানি না। কারণ একটাই, কি বলো তো, আমার কারোর সাথে কোনো রকম যোগাযোগ নেই। আর তোমরা প্লিজ, আমি তোমাদেরকে একটা কথাই রিকোয়েস্ট করব, তোমরা প্লিজ এরপরেও আমার কাছে আর কিছু জিজ্ঞেস করো না যে কেন যোগাযোগ নেই বা অন্য কিছু, কেন আমার বাবার বাড়ির সাথে সম্পর্ক নেই, আমার সাথে কিছু জিজ্ঞাসা করো না। কারণ আমি কিছু বলতে চাই না। আমার সোশ্যাল মিডিয়াতে আমি আমার শ্বশুরবাড়ি আদার্স যা আছে আমি সব তোমাদের সাথে তুলে ধরি। আমি ভালো মন্দ বা সব কিছু তোমাদের সাথে তুলে ধরেছি শ্বশুরবাড়ির, কিন্তু আমার বাবার বাড়ির আমি কিছু তুলে ধরতে চাই না। প্লিজ তোমরা কেউ আমাকে বলো না, এটাই বলবো। শুধু একটা কথাই বলবো যে আমার বরকে নিয়ে আমি আমার সংসার করছি, আমার মেয়ে আছে, আমার শ্বশুর শাশুড়ি, আমার ননদ দেওর, আমার বড় দাদা, আমার দিদি, এদেরকে নিয়ে আমি চলছি। এতটুকুই তোমাদের কাছে আমার বলা, আর এর থেকে বেশি কিছু বলতে পারবো না। আর আদারওয়াইজ যেটা কথা, যে আমি কি করছি না করছি সবটাই তো তোমাদের সাথে আমি আপডেট করি, তাই না? তোমরা অবশ্যই জানতে পারবে। তো কথাটা হচ্ছে যে আমি দিদির ব্যাপারটা বলি। তো ওর ব্রেস্ট ক্যান্সার ধরা পড়েছিল। তারপরে আমার জামাইবাবু ওকে অনেকবার বাইরে ট্রিটমেন্ট করার জন্য নিয়ে গেছিলো, বোম্বে। তো সেখানেও ট্রিটমেন্ট করেছে কয়েকবার, করার পরে শুনছিলাম যে সব ঠিকঠাক হয়ে গেছে, ও ভালো হয়ে যাবে, এরকম শুনছি। তারপরে যাই হোক, শোনার পরে অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো। হঠাৎ করে একদিন খবর পেলাম, তখন আমি বাড়িতে ছিলাম। তো যেহেতু আমার বাবার বাড়ির সাথে আমার কোনো সম্পর্ক নেই, তো আমি চাচ্ছিলাম না যে তাদের ব্যাপারটা আমি তোমাদের সাথে তুলে ধরি, তাই আমি সেই ব্যাপারটা তুলে ধরিনি। তো একদিন রাত্রে ভীষণ আমার দিদি অসুস্থ হয়ে গেছিলো। তখন আমার বড়দা ফোন করে বলল যে ওর অবস্থা খুব একটা ভালো নেই, তুই কি যাবি? তো সেদিন না, সত্যি কথা বলতে গেলে, তোমাদের দাদা তো এখানে ছিল, ইসলামপুরে ছিল, আর আমি বাড়িতে ছিলাম। মামামটাকে না বাড়িতে রেখে আমি চলে গেছিলাম। তাও ধরে নাও 10:30-11টা নাগাদ রাত্রেবেলা আমি বেরিয়েছি। আর মামামকে না মায়ের কাছে আর ভাইয়ের কাছে, বাবার কাছে রেখে গেছিলাম। আমার বাচ্চাটা সেদিন রাত্রে ভীষণ কষ্ট পেয়েছে। কেন বলো তো? কোনোদিনও মা বাবাকে ছাড়া ও 1 ঘন্টা পর্যন্ত থাকে না। যেখানেই যাই না কেন আমি ওকে সাথে নিয়ে যাই। আর যদি নাও নিয়ে যাই, তোমাদের দাদা কিন্তু সবসময় ওকে দেখাশোনা করার জন্য থাকে। তো সেদিন একটা আমার আলাদাই ভয় কাজ করছিল যে মামামটাকে রেখে যাচ্ছে, বাচ্চাটা আমাকে ছাড়া থাকতে পারবে কি না, কান্না করবে। কিন্তু দিদির অবস্থাটা খুব খারাপ শুনেছি, তাই গিয়েছিলাম। তো সেখান থেকে ওকে আবার অনেকে হয়তো জানো যে ফুলবাড়ি শিলিগুড়ির কাছাকাছি একটা ক্যান্সার হসপিটাল খুলেছে, তো সেখানে ওকে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে দিদির সাথে গেছিলাম, গিয়ে ওকে
মানে জামাইবাবুরা বললো যে ওকে ভর্তি করাতে হবে, ডাক্তারের সাথে কথা বলে তো ওকে ভর্তি করিয়েছে। তো যাই হোক, ভর্তি করার পর 1-2 দিন ওখানে ছিল। তারপরে আমি তো রাত 2:30-3টা নাগাদ বাড়িতে চলে এসেছি, আমি আর দাদা। কারণ আমার বৌদির শরীরটা খুব একটা ভালো ছিল না, আমার বৌদিরও মানে অবস্থা ভালো ছিল না, তো চলে এসেছিল। আর আমিও চলে এসেছি। মামামটা ভীষণ কান্নাকাটি করছিল, ভাই কোনোভাবে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিল। ঘড়িতে তখন 2:30 নাগাদ 3টা নাগাদ বাজে এরকম একটা। তো যাই হোক, খুব এসে রাতে আর খাইনি। দিদির পরিস্থিতি দেখে খুব খারাপ লাগছিল। সারা রাস্তা মানে ওর বাচ্চাগুলোর কথাই বলছিল, আর বলছিল যে তোর সাথে এতদিন পরে দেখা হলো। সত্যি কথা বলতে আমার বিয়ের 6 বছর হতে চললো, এতদিন থেকে কোনো যোগাযোগ ছিল না। এই অসুস্থতার জন্যই সেদিন মানে ওর কাছে আমার যাওয়া হয়েছিল, এই আর কি একটা ব্যাপার। তো সারা রাস্তা ও বলছিল যে তোর মেয়েকে আমি কোলে নিতে চাইলাম, ভাবছি তোর সাথে কথা বলবো, অনেক কিছু বলছিল। বুঝতেই পারো 2 বোন একখানে থাকলে কি হয়। আর আরেকটা কথা কি বলে তো, আমার দিদিরা না আমাকে মায়ের মতো মানে বড় করেছে, মানে সেই দিদিরাই আমার কাছে সব কিছু। মানে তোমাদেরকে কিছু বলার মতো ভাষা নেই, এত খারাপ লাগছিল। অ্যাকচুয়ালি না কি বলো তো, বাড়িতে না আমি সবটা প্রকাশ করতে পারি না। কেন বলো তো, মামাটা তো আমার ভীষণ ছোট, আর মা আমাকে বলে যে বাচ্চা কোলে নিয়ে কাঁদতে নেই, কান্না করবা না, বুড়ুর খারাপ হবে, হ্যান ত্যান বলতো। ঠিক আছে, মনটাকে না অনেক সংযত করে রাখতাম, কিন্তু কিছু বলার নেই জানো। ওই দিদি আমাকে ছোট থেকে বড় করেছে। আমি তো ভীষণ ছোট, আমার দিদিরা অনেক বড় আমার থেকে, মানে আমার ওই 3 দিদির আগেই বিয়ে হয়ে গেছে। তো আমি যখন অনেক ছোট তখনই ওদের বিয়ে হয়ে গেছে, তখন থেকে ওরা আমাকে মানুষ করতো, দেখতো। ওই দিদির বাড়িতে গিয়ে আমি মাসকে মাস থাকতাম, কিন্তু আমি ভাবতে পারিনি যে ওই দিদি আমাকে এভাবে রেখে চলে যাবে। বাচ্চাগুলো না খুব ছোট জানো, বিশ্বাস করবে না তোমরা। আমার ভাগ্নিটা একটু বড়, দুটো ভাগনাটা একজন 8-এ পড়ে, একজন 9-এ পড়ে, কিচ্ছু বুঝে না, একদম সাদা সিধা একদম। মানে ওর মা যদি বলে যে তুই এখানে যাবি না তো যাবি না, যদি বলে এখানে বসে থাক তো বসে থাক। তো এরকম করে আর কি, মানে এরকম করে বাচ্চাগুলোকে মানুষ করেছে আমার দিদি। বাচ্চাগুলো আমার ভীষণ কষ্ট পাচ্ছে ওর মাকে ছাড়া। আমার মাও জানো এভাবে আমাদেরকে রেখে চলে গেছিলো। আমার মা তো ভীষণ ভালো মানুষ ছিল, সেটা মানে যারা আমার ভিডিও দেখো বা আমাকে আগের থেকে চেনো তারা হয়তো জানবে। আমার মা না ভীষণ ভালো মানুষ ছিল, কোনোদিনও কারোর খারাপ চাইতো না। অনেক কষ্ট, অনেক যুদ্ধ, অনেক লড়াই করেছে আমাদের জন্য, কিন্তু লাস্টে আমার মা আমাদেরকে ছেড়ে চলে গেছিলো। তো যাই হোক, মা চলে গেল, সেই দিদিও অনেক কষ্ট করলো, অনেক যুদ্ধ করলো, করে সেও চলে গেল। ক্যান্সার তো এমন একটা রোগ, সেটা তো আটকানো যায় না বলো। কোনোভাবে চলে গেল, কিছু করার নেই। বাচ্চাগুলোকে এভাবে ফেলে দিয়ে গেল, জামাইবাবুও একা হয়ে গেছে। আমি আর শ্রাদ্ধে যাইনি গো, মানে আমাকে বলেছিল যাওয়ার কথা, আমি যাইনি। কেন বলো তো, আমি পারবো না। যে মানুষটা ছোটো থেকে বড় করেছে, বিশ্বাস করবে না, কিছু যদি বলতাম। আমার দিদি না ভীষণ সুন্দর রান্না করতে জানো, খুব সুন্দর রান্না করতো আমার দিদি। মানে একবার খেলেই খেতে চাইবে বলে এত সুন্দর রান্না করে, মানে কি বলবো। তো যে দিদির হাতে গেলেই রান্না করে খাওয়াতো, আমাদের বাড়ি আসলেই রান্না করে খাওয়াতো, তার কি শ্রাদ্ধ কি খাওয়া যায় বলো? যাইনি আমি। আর যেহেতু আমার ওই বাড়ির সাথে কোনো সম্পর্ক ছিল না, সেহেতু কোনো রকম আমিও আর যোগাযোগ রাখিনি। ভাগ্নিগুলোকে জাস্ট দিদি মারা যাওয়ার মানে মহরম যে গেল, সামনের যে মহরমটা গেল, সেদিন গেছিলাম তোমাদের দাদা আমি মামাম গিয়ে দেখা করতে গেছি। বাচ্চাগুলোকে জানো দেখে ভীষণ খারাপ লাগছিল। বাচ্চাগুলো খালি বলছিল মাসি তুমি আবার আসবা, কিন্তু কি করব বলো তো, একটা সংসার নিয়ে আছি, একটা ছোট বাচ্চা নিয়ে আছি, আর সবচেয়ে বড় কথা কারুর সাথে বাবার বাড়ি যোগাযোগ রাখি না। আমার জন্য কেন ওরা কেন খারাপ হয়ে যাবে বলো, এই ভাবনা চিন্তা করে এতদিন কারোর সাথে যোগাযোগ রাখিনি। এই দিদিটার যে এত কিছু হয়ে গেছে, তারপরেও কোনোদিনও দেখতে যাইনি জানো। কেন বলো তো, এই রোগটা তো এমন একটা রোগ, মানে মারণ ব্যাধি যেটাকে বলে। অনেক অনেক টাকা পয়সার দরকার হয়, তোমরা তো সবাই জানো। এত জামাইবাবুটা টাকা পয়সার জন্য এত কিছু দৌড়াদৌড়ি করলো, টাকা পয়সা নিয়ে এদিক ওদিক দৌড়াদৌড়ি করলো, দিদিকে এত ডাক্তার দেখালো, লাস্টে কিন্তু বাঁচাতে পারলো না মানুষটাকে। এবার ওই মুহূর্তে জামাইবাবুর অনেক টাকা পয়সার দরকার, ওই মুহূর্তে যদি আমি ওর
সাথে দেখা করতে যেতাম, তাহলে হয়তো আমার বাড়ির লোক ওদের সাথে সম্পর্ক রাখতো না, হয়তো ওদের সাথে একটা অন্য ব্যবহার করতো, যেগুলো এখন আমার সাথে হয়ে আসছে। তোমাদের সাথে তো সবটা তুলে ধরি না, তোমরা হয়তো ভাবো আমি ভিডিও করি, এটা ওটা করি, ভীষণ খুশি। না গো, না গো, আমার ভেতরেও অনেক কষ্ট থাকে, কিন্তু আমি সেটা প্রকাশ করি না। কেন বলো তো? তোমাদের দাদা আর আমার শ্বশুরবাড়ির লোকরা না কেউ আমার কান্নাটা পছন্দ করে না, জানো, কেউ পছন্দ করে না। তারা সবসময় যে আমি সবসময় হাসি খুশি ভালোভাবে থাকি। তো যাই হোক, দিদি অনেক দিন থেকে কষ্টে ভুগছিল, তো ভগবান ওকে ওর কাছে নিয়ে গেছে। আমার মা আর আমার দিদি এখন ভালোভাবে ওখানে থাকবে। তো যাই হোক, তোমরা অনেকে অনেক কিছু জিজ্ঞেস করেছো, অনেকে সান্ত্বনা দিয়েছো, অনেক অনেক ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থেকো তোমরাও। আর আরেকটা কথা কি বলো তো, যে কোনো তোমাদের শরীরে ছোটোখাটো বিষয়ই হোক না কেন, যদি কোনো কিছু মনে হয় অসুবিধা, সেটা তোমরা প্লিজ ডাক্তারকে আগে দেখাবে। কেন বলো তো? এখন না ছোটোখাটো কিছু থেকেই মানে অনেক কিছু হয়ে যাচ্ছে, তো সেটা পরে হওয়ার থেকে সেটা আগে করাটাই ভালো, তাই না? সেটাই আমি তোমাদেরকে বলার জন্য এই ভিডিওটা করলাম। তোমরা কেউ কিছু মনে করো না, মানে মনটা নাকি বলো তো কারোর কাছে এরকম করে হালকা করতে পারি না, শুধু তোমাদের কাছেই পাচ্ছি। কী করবো বলো তো? তোমাদের দাদার সামনেও কান্না করতে পারি না, সেও আমার এই কান্নাটা দেখতে পারে না, কিছু বলার নেই। মন খুলে কান্না করার মতো সময়টাও পাই না, কেন বলো তো? এত ব্যস্ত হয়ে গেছি জীবনে, মেয়েটাকে নিয়ে না কিছু পারি না। কেন বলো তো? আমার যদি কিছু খারাপ দেখে মেয়েটা আমার খুব কষ্ট পাবে, খুব খারাপ হবে, সেই ভাবনা চিন্তা করে সবসময় নিজেকে শক্ত করে রাখি। আর চাই যে দিদি যেন ভালো থাকে, উপরে গেছে, মাকে নিয়ে ভালো থাকুক। তো ভিডিওটা এখানেই শেষ করবো, আর বাড়াবো না, নিজেকে আর কন্ট্রোল করতে পারছি না। তোমরাও ভালো থেকো।